আসনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই চলছে। সকাল 10টা থেকে 3 রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়। যাচাই বাছাইয়ে আলোচিত প্রার্থীদের মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে সাবেক এনসিপির নেত্রী ও ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি আপিল করার কথা জানিয়েছেন। বাতিল হয়েছে ঢাকা 15 আসনে সিপিবির আহমদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র। এই আসনে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান ও বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা 13 আসনের 11 জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও খেলাফত মজলিসের মামুনুল হক সহ 6 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, আর বাতিল হয়েছে 5 জনের মনোনয়নপত্র। এদিকে ঢাকা 1 আসনের মনোনীত প্রার্থী খন্দকার আবু আশরাফ ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম সহ 5 জনের মনোনয়নপত্র ঘোষণা করা হয়। বিপরীতে বাতিল করা হয় 2 জনের মনোনয়নপত্র। অপরদিকে ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমান, ইসলামী আন্দোলনের প্রার্থী জহিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং অফিসার। বিগত দিনের কথা চিন্তা করে আগামী দিনও আমাকে সমর্থন দেবেন এবং ভোট দেবেন। কেরানীগঞ্জের মডেল উপজেলার 7টি ইউনিয়ন এবং সাভার উপজেলার 3টি ইউনিয়ন, আমিনবাজার ভাগুরতাকে উপজেলার জনগণ ইনশাআল্লাহ আমাকে ভোট দেবে। আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই 1% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় 200-র মতো বেশি ছিল। ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার মাস্কাটের ঘোবরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জনের বাড়ি কুমিল্লা জেলায় এবং অপর 2 জনের কক্সবাজারে। নিহতদের মধ্যে 2 জন হলেন উখিয়ার প্রদীপ কুমার এবং রামুর লোকমান হাকিম। বাকি 2 জনের নাম প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে কাজ শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই 4 জন গুরুতর আহত হন। ওমান রয়্যাল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী কুলা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা 4 জনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের খবর জানাবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, এই যে শীত উপেক্ষা করে সাধারণ মানুষ আসছেন দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে, চতুর্থ দিনে তারা কে কোথা থেকে আসছেন, তাদের আবেগ অনুভূতির কথা একটু জানতে চাই। নিশ্চয়ই করে আমি সকাল থেকে যে অধ্যয়নে ছিলাম, এখনো আছি, সেই যে ঢল নেতাকর্মী সহ সাধারণ মানুষের যে ঢল, প্রয়াত বা প্রয়াণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পাশাপাশি তাকে যে শ্রদ্ধা জানানোর যে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ সহ প্রত্যেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন, শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে এবং কি দোয়া করতে, যাতে করে আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করেন এবং কি বেহেশত দান করেন। এখানে কয়েকজন আছেন, একটু কথা বলতে চাই। আপনারা কোত্থেকে এসেছেন একটু যদি বলুন। আমরা ধানমন্ডি থানার শ্রমিক দল। তো সেক্ষেত্রে তার যে চেতনা, তার যে চিন্তা ভাবনা, সেটা ধারণ করে কি দেশকে এগিয়ে নিয়ে যাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ তাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জায়গায় এখন আছে। আমাদের গণতন্ত্র মা চিরদিন আমাদের হৃদয়ে থাকবে। বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ের মাঝে সারা জীবন থাকবে এবং আমরা তার চেতনা, বিশ্বাস, তাকে আমরা ভালোবাসি মায়ের মতো। আজকে এখানে এসেছেন? আজকে এখানে এসেছি আমরা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক দলের নেতাকর্মীদের আজকে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে আমরা আজকে জিয়ারতের উদ্দেশ্যে এখানে এসেছি। ধন্যবাদ। কৌরি শুনছিলেন যে নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এসেছে তাদের পরিবার পরিজন নিয়ে প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে। কারণ আপনি জানেন যে তিনি তাকে যখন এখানে শায়িত করা হয় জিয়া উদ্যানে, তখন কিন্তু আসলে কারোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি। সেই প্রেক্ষিতেই কিন্তু এখানে যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তখন থেকেই আমরা দেখেছি যে তাদের পরিবারের যে সদস্যরা, অন্যান্য যে সদস্য, ছোট বাচ্চারা সহ কিন্তু তার পরিবারের সাথে তারা এসেছেন এবং কি তার যে চেতনা, তার যে চিন্তাভাবনা, তার যে কর্মকাণ্ড, সেই বিষয়গুলো কিন্তু সেই ছোট বাচ্চাদেরকে তারা বাবা মারা কিন্তু শিখাচ্ছেন বা বলছেন সেই ইতিহাসটা। তিনি আসলে দেশের জন্য কতটা
বিষয় বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের গণতন্ত্রের জন্য কি কি করেছেন সেসব বিষয়গুলো কিন্তু আসলে ছোটো ছোটো বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছেন, জানানো দিচ্ছেন, সেই ইতিহাসগুলো কিন্তু তুলে ধরছেন বাবা মারা তাদের সন্তানের প্রতি। তো সব কিছু মিলেই বলা যায় যে আসলে এই দেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে নেতাকর্মীদের মাঝে, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন তারা। তো এই ছিল এখান থেকে সব শেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি বলেন, এবারের মেলায় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হচ্ছে। এই মেলার প্রধান লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। এ সময় পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। এর আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের পর শুল্কমুক্ত প্রবেশাধিকার অক্ষত রাখতে রপ্তানিমুখী পণ্যের প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দুইভাবে দর কষাকষির চেষ্টা চলছে। এবারের মেলায় স্থানীয় উদ্যোক্তারা ছাড়াও 6টি দেশের 11টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মোট প্যাভিলিয়ন 327টি, যা গেল বছরের চেয়ে কম। তবে এবার প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করে চলছে। এর মাধ্যমে দেশি বিদেশি পর্যটক, দর্শনার্থী, আমদানিকারকদের নিকট দেশের উৎপাদন রপ্তানি সক্ষমতার বিশেষ পরিচিতির পথ সুগম হয়েছে। পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। শনিবার সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সেখানে আছেন সহকর্মী ইউসুফ রানা, যুক্ত হব তার সাথে। রানা, প্রথম দিনে কেমন দেখছেন মানুষের আনাগোনা, জানাবেন। গৌরী, আপনি যেমনটা বলছিলেন যে এই মেলা প্রতি বছর কিন্তু 1 জানুয়ারি উদ্বোধন হয় সাধারণত, কিন্তু এবার 3 জানুয়ারি উদ্বোধন হলো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে এই তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে যথারীতি আজকে সকালে এই মেলা উদ্বোধন করার পর গেট খুলে দেওয়া হয়েছে এবং দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। তবে প্রথম দিকে কিন্তু মেলা এতটা জমে ওঠে না, প্রতিবারই একই চিত্র আমরা দেখতে পারি। এবারও ঠিক তাই, এখনও দর্শনার্থীদের যে বিপুল সমাগম সেটি কিন্তু নেই। তবে টুকটাক দর্শনার্থীরা আসতে শুরু করেছেন এবং যারা আসছেন তারা কিন্তু মেলায় স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং পছন্দের পণ্য দেখছেন এবং কেউ কেউ কিন্তু কিনছেনও, এবং পরিবার নিয়ে অনেকে এসেছেন, বন্ধুবান্ধব নিয়ে এসেছেন। তারা সুন্দর সময় কাটানোর জন্য অনেকে আসেন, তারা ঠিক সেভাবে ঘুরে বেড়াচ্ছেন। এজন্য মেলায় আজকে যে মানুষের ঢল নামে পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেটি নেই। তবে সাধারণ মানুষের আনাগোনা আছে এবং তারা দেখে শুনে কিনছেন। আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মেলায় তারা শুধু যে বেচা কেনার জন্য আসেন সেটি নয়, তারা তাদের নিজেদের ব্র্যান্ড ভ্যালুকে মানুষের কাছে পরিচিত করার জন্যও আসেন। সেই হিসেবে তারা খুশি। আজকে প্রথম দিনে যেমন দর্শনার্থীরা আসছেন, দেখছেন, তাতেও তারা কিন্তু খুশি এবং তাদের প্রত্যাশা এবারের পরিবেশ যেমন আছে, মেলার চারদিকে যে পরিবেশ আছে এবং দেশের যে পরিস্থিতি সব মিলিয়ে যদি সুন্দর পরিবেশটি শেষ পর্যন্ত বজায় থাকে তাহলে তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং তারা ক্রেতাদের ধরার জন্য মেলায় কিন্তু বিশেষ ছাড়ও দিয়ে থাকেন। সেই হিসেবে এবার প্রতিবারের মতো এবারও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পণ্যে 10 থেকে 20% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এবং দর্শনার্থীরাও কিন্তু সেটি লুফে নেওয়ার চেষ্টা করছেন এবং অনেকে বলছেন যে তারা আজকে প্রথম দিনে এসেছেন এবং পরবর্তীতে আরও আসবেন এবং মেলা থেকে তারা যে পণ্যটি তাদের পছন্দের পণ্য সেটি সংগ্রহ করবেন এবং ধীরে ধীরে মেলা জমে উঠবে। এই মেলায় প্রবেশের জন্য কিন্তু 50 টাকা এবং বাচ্চাদের জন্য 25 টাকা ফি দিতে হয়। তবে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা এবং পঙ্গু যারা আছেন তাদের জন্য কোনো রকমের ফি দিতে হয় না এবং ঢাকা থেকে কিছুটা দূরে হওয়ায় ঢাকা থেকে এই মেলা পর্যন্ত আসার জন্য কিন্তু আয়োজকদের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং যারা ঢাকা এবং দূর থেকে আসতে চান তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। আয়োজকদেরও প্রত্যাশা যে শেষ পর্যন্ত এই মেলাটি জমে উঠবে এবং মেলার যে লক্ষ্য সেটি পূরণ হবে। গৌরী, এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। রানা, ধন্যবাদ আপনাকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।